ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় নারী শিশুসহ 6 প্রাইভেট কার আরোহী নিহত। সিনহা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএনের 3 সদস্য র্যাব হেফাজতে। বাস লঞ্চের স্বাস্থ্যবিধির বালাই নেই, নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, ট্রেন ভ্রমণের স্বস্তি। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ও মৃত্যু বাড়বে আশঙ্কা, বিশেষজ্ঞদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ময়মনসিংহের ভালুকার সরকারি কলেজ এলাকায় প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে 2 নারী ও 1 শিশুসহ 6 জন নিহত হয়েছে। আহত হন 2 জন। সকাল 8:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে 6 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের 2 যাত্রী। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। বাস চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। বাস দ্রুত আসছিল, একটা প্রাইভেট কার ক্রসিং এ ঘুরতেছিল। এই ঘুরার সময় এই বাসটা প্রাইভেট কারকে সংঘর্ষ করে এবং শেষ ট্রেনে যায় প্রায় 200 গজের মতো। পর্যায়ক্রমে সব ফিরে উদ্ধার করছে। এর মধ্যে 2 জন ছিল মহিলা, 3 জন পুরুষ এবং একজন ছিল শিশু। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত এপিবিএনের 3 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়। 3 জনই 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। গেল 18 আগস্ট সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে র্যাব। ওই দিনই কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 31 জুলাই রাতে টেকনাফের মারিশপুরিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাস ভাড়া বাড়ানো হয়, তবে বিধি না মেনেই চলাচল করছে বাস। এক আসন খালি রেখে যাত্রী পরিবহনের কথা থাকলেও মানছেন না কেউই। সরকারি বাস সার্ভিসও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না। এদিকে অতিরিক্ত যাত্রী পরিবহন আর বাড়তি ভাড়ার কারণে তর্কে জড়িয়ে পড়ছে বাসকর্মী ও যাত্রীরা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণের বিস্তার রোধে এক আসন ফাঁকা রেখে যাত্রী উঠানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে 60% ভাড়া বাড়ানো হয় বাস সার্ভিসে। বাড়তি ভাড়া আদায় হচ্ছে ঠিকই, তবে শর্ত মানছেন না পরিবহন প্রতিষ্ঠানগুলো। ব্যক্তি মালিকানাধীন বাস সার্ভিসগুলো অফিস টাইমে অর্ধেক নয়, মোট আসনের অতিরিক্ত যাত্রী বহন করছে। যে রুলস হচ্ছে যে ডাবল বসা যাবে না, তারা তো সেটা মানতেছে না। 20 টাকার ভাড়া 50 টাকা নিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির চিত্র অভিন্ন কিছু নয়। স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছে না, এখন আমাদের প্রয়োজনের বিধায় আমরা এখন যেতে হচ্ছে। এটা যেহেতু গভর্নমেন্টের বাস, তো সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট কোনো স্টেপ না নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা যাদের প্রত্যেকদিন বের হতে হয় তাদের কিছুই করার নেই। এ নিয়ে যাত্রীদের আছে নানা অভিযোগ, আর বাস কর্মীরা অভিযোগ অস্বীকার করেন। বেশি না, আমি 5 টাকা আমার ভাড়া 20 টাকা মহাখালী, কিন্তু আমার দিতে 10 টাকা, আবার 10 টাকার ভাড়া 5 টাকা দিতে আছে। কন্ডাক্টর মিথ্যা কথা বলতেছে, কন্ডাক্টর ভাড়া ঠিকই নিচ্ছে, আবার লোক ডাকে ডাকে উঠাচ্ছে। তবে দূরপাল্লার বাসে যাত্রী সংকট আছে, তাই আসন ফাঁকা, তবে স্ট্যান্ডগুলোতে বিধি অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা নেই। মাস্ক আছে পকেটে, আসলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুঝছেন? এর লাগে একটু মাঝে মাঝে খুলে একটু দিই। মাস্ক এই যে ভাই লাগাইতেছি ভাই। ঝুঁকি কমাতে আইন প্রয়োগে কঠোর হওয়ার দাবি যাত্রীদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকলেও মানা হচ্ছে না লঞ্চে।
নৌযানগুলোতে জীবাণুনাশক ছেটানো, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নেই। অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়েরও। যাত্রী বহন করা হচ্ছে ধারণ ক্ষমতার বেশি। বিধি ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় BIWTA চেয়ারম্যান। মিনালা দেবকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। চাঁদপুরের মতলব থেকে ছেড়ে আসা মাঝারি আকারের লঞ্চ যাত্রী ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এমন দৃশ্য শুধু এই লঞ্চেই নয়, বরিশাল, ভোলা ও শরীয়তপুরের অনেক লঞ্চেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। মানে দূরত্ব ততটা বজায় রাখতে আসে না, আমরাই রাখতে আসি না, যে সত্যি কথা। নর্মালি মনে করেন 70 টাকা, 100 টাকা এইভাবে আর কি। আমাদের দেশে তো ওইভাবে কেউ মেনটেনই করে না। দূরত্ব বজায় ছিল না, তারপরও তো মানুষের জীবিকার কারণে আর কি এইভাবে আসা। যাত্রীদের সব ক্ষোভ লঞ্চ মালিক ও কর্মচারীদের উপর। এদের কোনো পদক্ষেপ নাই। অনেকে মনে করেন সিরিয়ালে ধাক্কি পাড়াবাড়ি করে উঠতে আছে লঞ্চে। স্প্রে কিংবা অন্যান্য সুরক্ষার কিছু দেখি নেই। তবে অভিযোগ মানতে নারাজ লঞ্চ মালিক ও কর্মচারীরা। আমরা 100% চেষ্টা করছি, উদ্বুদ্ধ করতেছি আমরা অন্তত মানার জন্য। স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন BIWTA চেয়ারম্যান। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যাতে নৌ পরিবহন ব্যবস্থা চালু রাখা যায়, শুরু থেকেই মার্চ মাস থেকেই আমরা চেষ্টা করছি তা নিশ্চিত করতে। করোনা মহামারী থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি পালনে লঞ্চ কর্তৃপক্ষ, যাত্রীসহ সবার সচেতনতা জরুরি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে বলে বাড়তি বিড়ম্বনাও নেই। স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ব্যবহার করায় ভ্রমণের স্বস্তির কথাও জানান যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে করোনা মোকাবেলায় সব ব্যবস্থা রেখেই চলছে ট্রেন। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। সারা দেশ থেকে শতাধিক ট্রেন আসে এইসব প্ল্যাটফর্মে। প্রবেশ পথে বসানো হয়েছে সেবা বুথ, বেশিরভাগই যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। বিধি মানছেন সকলেই। বাইরে থেকে যারা ঢাকায় আসছেন তারাও জানাচ্ছেন স্বস্তির কথা। যতটুকু সম্ভব বাংলাদেশের পার্সপেক্টিভ মেনটেন করেছে। অনেক ভালো হয়েছে, মোটামুটি দূরত্ব বজায় রেখে 2 সিটে একজন। শিডিউল বিপর্যয় ছাড়াই গন্তব্যে যাচ্ছে ট্রেন, নেই টিকিট নিয়ে ভোগান্তি। ট্রেনের যেটুক স্বাস্থ্য সুরক্ষা করে যে ব্যবস্থাপনাটা আছে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছি। গ্রামে ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন রাজধানীতে। ট্রেনের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি তাদের। করোনা আসার পরে এবার জার্নি করলাম, অনেক পরিষ্কার। আমার আশেপাশে যারা ছিল সবাই খুব ভালোভাবে মাস্ক পরেছিল, আর খুব দেখলাম তারা স্যানিটাইজার নিয়েও খুবই সচেতন। তবে নিজে সচেতন থাকলেও অফিস কলকারখানা খুলে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কিছুটা বেড়েছে বলে জানান কেউ কেউ। যে পরিমাণ মানুষ আগের চেয়ে বা চাকরিমুখী, এটা ধরেন সন্তুষ্টজনক। অনলাইন টিকেটিং থাকায় নেই ভোগান্তি। ট্রেনে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, আর মাস্ক বাধ্যতামূলক, জানালেন স্টেশন ম্যানেজার। পাশের আসনটি খালি রেখে টিকিটগুলো বিক্রি করছি। তো স্টেশন ঢোকার প্রবেশ মুহূর্তেই আমরা হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তারপর মাস্ক এবং টিকিট ব্যতীত আমরা কাউকে স্টেশন প্রবেশ করতে দিচ্ছি না। যাত্রী সেবায় নিয়মিত তদারকি বহাল থাকবে বলেও জানান তিনি। চেষ্টা করছি আমাদের এই দ্বারা অব্যাহত রাখার জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই চলছে বেশিরভাগ গণপরিবহন। কর্মক্ষেত্র একই চিত্র। বিশেষজ্ঞদের আশঙ্কা এমন বাস্তবতায় আগামীতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়বে। দ্বিতীয় দফার সংক্রমণ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। এদিকে বিধি মেনে চললে সংক্রমণ বাড়বে না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সারা দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা 3 লাখের কাছাকাছি। কমেছে করোনা পরীক্ষার সংখ্যা। অন্যদিকে সুস্থতার সংখ্যা বাড়লেও কমেনি মৃত্যু। এমন পরিস্থিতিতে জনজীবনে ফিরে এসেছে চিরচেনা রূপ। জীবিকার তাগিদে অফিস, আদালত, দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান সবকিছুতেই কর্মব্যস্ততা। বাস, ট্রেন, লঞ্চ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরছে বিমান চলাচলও। তবে কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, রয়েছে এমন প্রশ্ন। আতঙ্ক ভাব যেটা সিলেটে বলতে গেলে নেই, আতঙ্ক ভয় এসব কিছুই নাই। এবং অনেকে করোনা যে একটা সিরিয়াস রোগ, এটা যারা হতে পারে, নিজে যে ভুগতে পারে, এই ধরনের ফিলিং কিন্তু মানুষের মধ্যে নাই। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা হচ্ছে সব ক্ষেত্রে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করে আগামী দিনে সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
মানুষের একজনের পার্সোনাল কন্ট্যাক্টে কিন্তু এটা হয়। অ্যান্ড কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে দূরত্ব মেনটেন করলে তাহলে আমাদের কিন্তু ঝুঁকি আমি মনে করি বেড়েই যাবে। আগামী 7-10 দিনের মধ্যে কিন্তু বোঝা যাবে সংক্রমণের ঝুঁকিটা কেমন। দ্বিতীয় দফায় সংক্রমণ রোধে সচেতনতা জরুরি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। স্ট্যাটিক লেভেল যা চলছে হয়তো দ্বিতীয় ঢেউ হয়তো আমাদের দেশে আবার না এসে যায়, কারণ জনগণ তো স্বাস্থ্যবিধি মানছে না। বাচ্চারা যদি স্কুলে যায়, প্রথম কথা যে ক্লাসরুমটা ছোটো রুম, তো একটা রুমে 50, 60, 100 জন, এতগুলো ছেলে, ওই যে সামাজিক দূরত্ব তো মেনটেন করা সম্ভব না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিধি মেনে চললে সংক্রমণ বাড়বে না। আমি মাস্ক পরি, আমি যদি হাত ধুই, এবং নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাহলে কিন্তু ইনফেকশন কন্ট্রোল করা খুব সহজ হবে। কোভিড-19 সংক্রমণ বিস্তারের ঝুঁকি কমাতে সচেতনতার বিকল্প নেই। সকলকে বিধি মেনে চলার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকবে আরও কয়েকদিন। রাজধানীতে জলজট, দুর্ভোগ। 6 নদীর পানি বিপদসীমার উপরে, জোয়ারে প্লাবিত হচ্ছে নতুন এলাকা, বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। 21 আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছিল বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে রাজশাহী সড়ক জোন সংশ্লিষ্টদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় 21শে আগস্টের হামলা। 21শে আগস্টে গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। এটা দিবালোকের মতোই পরিষ্কার। যা ছিল 15ই আগস্ট হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা। 21শে আগস্টে ছিল প্রাইম টার্গেট ছিল দেশরত্ন শেখ হাসিনা। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সরে গেলেও ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। বলেছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকতে পারে 2 থেকে 3 দিন। সমুদ্র বন্দরগুলোতে রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলজট, ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। মফির রহমানের রিপোর্ট। সাগরে থাকা লঘুচাপ সরে গেছে ভারতের দিকে, তবে এর প্রভাব এখনো রয়েছে। বৃষ্টি হচ্ছে সারা দেশে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পানি জমেছে রাজধানীর বিভিন্ন সড়কে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, থাকবে আরও কয়েকদিন। দেশের স্থলভাগের উপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, ফলে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। এই বৃষ্টিপাতের ধারা আগামী আরো কয়েকটা দিন অব্যাহত থাকতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নদ নদীর পানি আবারও বাড়ছে। 6 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন স্থানে বাঁধে দেখা দিয়েছে ভাঙন। তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলের শত শত বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। তলিয়ে গেছে পানের বরজ, আমনের বীজতলা, রাস্তাঘাট। বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ। ঘরের চতুর্দিকে পানি, পাকশাক সবকিছু বন্ধ, চুলাঘাট ঘর তলাই গেছে, রান্দাবাড়া বন্ধ, রাস্তাঘাট সব তলাই গেছে। কি বেছে মুখ বেরিয়ে চাই গরু লই যে সব রাস্তায় আওয়া গেছে, আর কতক্ষণ বাদে রাস্তাও তলাই যাবে। বরিশালে কীর্তনখোলার পানিতে তলিয়ে গেছে জেলা ও মহানগরের অধিকাংশ এলাকা। নগরীর নিচু এলাকা 2 থেকে 3 ফুট পানির নিচে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বরগুনার বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে পৌর শহরের অধিকাংশ এলাকা। অনেক জলদিক আছে, আমরা ব্যবসায়ীরা কোনো দোকানপাট করতে পারতেছি না। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো পানিবন্দী রয়েছে চরাঞ্চলের কয়েক হাজার পরিবার। নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে 10টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের অন্তত 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ প্রায় সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর উপজেলার মতিরহাট বাজার সহ মেঘনা তীরবর্তী এলাকা। ভেঙে গেছে রামগতির চরণগাজী ও মজু চৌধুরীহাট এলাকার বাঁধ। বেড়িটা ভাঙছে, ভাঙার পরে ঘর দরজা মেলা ভাঙচুর হয়েছে, ঘর দরজা ডুবে যায় পানিয়ে, তারপরে দমানো রাখা যায় না, আর মানুষজন থাকারও কোনো প্রসেস নাই। বেড়িবাঁধ ভেঙে আমাদের এলাকাতে পানি ঢুকে আমাদের বাড়িঘর এবং ফসলি জমি, আমাদের গৃহস্থী সব নষ্ট হয়ে যেতেছে। সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এই এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। পানিতে ভাসছে সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। বিভিন্ন স্থানে বাঁধে দেখা দিয়েছে ভাঙন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। রাত 2টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। মৃণাল হক ডায়াবেটিক্স সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিলের বক ভাস্কর্য মৃণাল হক নিজের উদ্যোগে নির্মাণ করেছিলেন। তিনি আলোচিত ছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের লেডি জাস্টিসের আদলে করা ভাস্কর্যের জন্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রত্নদ্বীপটিও মৃণাল হকের তৈরি। বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় নারী, শিশু সহ 6 প্রাইভেট কার আরোহী নিহত। সিনহা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএনের 3 সদস্য র্যাব হেফাজতে। বাস লঞ্চের স্বাস্থ্যবিধির বালাই নেই, নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, ট্রেন ভ্রমণের স্বস্তি। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ও মৃত্যু বাড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টা আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।